5টি সেনাঘাঁটি উড়িয়ে দিল যোদ্ধারা। রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র নিয়ে হামলা চালানোর অনুমতি বাইডেনের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবের সিজারিয়ার বাড়িতে ফ্ল্যাশ বোমা হামলা করেছে হিজবুল্লাহ। এ ঘটনার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউই বাড়িতে ছিল না। এতে করে তাদের পরিবারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর প্রধান কারণ হলো বর্তমানে নেতানিয়াহু তার বাড়িতে থাকেন না, সে এখন মাটির নিচে বাংকারে অবস্থান করছে। ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সিজারিয়ায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে 2টি ফ্ল্যাশ বোমা ছোড়া হয়েছে। বোমাগুলো বাড়িটির বাগানে গিয়ে পড়েছে বলে পুলিশ জানিয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই ঘটনার সময় নেতানিয়াহু ও তার পরিবারের কেউই বাড়িতে ছিলেন না, আর এই হামলায় নেতানিয়াহু ও পরিবারের সবাই প্রাণে বেঁচে গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ রোববার সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন। এই ঘটনা সব রেড লাইন অতিক্রম করেছে। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে থেকেও এই ধরনের হুমকির সম্মুখীন হতে হবে, এটা সম্ভব নয়। তিনি আরো বলেন, ইরানের মিলিশিয়া বাহিনী যেমন হামাস, হিজবুল্লাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করছে, কিন্তু এটা করা অনেক কঠিন। এ সময় তিনি ইসরায়েলের নিরাপত্তা ও বিচারক সংস্থাগুলোকে যথাযথ পদক্ষেপ নেবার আহ্বান জানান। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসায় এটা প্রথম হামলা নয়। নেতানিয়াহু পুরো ইসরায়েল জুড়ে 4 থেকে 5টি বাড়ি রয়েছে, আর সবগুলো বাড়িকেই একে একে টার্গেট করেছে হিজবুল্লাহ। ইতিমধ্যে নেতানিয়াহুর 2টি বাড়িতে হামলা করা হয়েছে। ভাগ্যক্রমে হামলার সময় তিনি কোনো বাড়িতেই অবস্থান করছিলেন না, এই কারণে তিনি বেঁচে গেছেন। নেতানিয়াহু নিজেও জানেন যে তার উপরে হামলা হতে পারে। হামাস, হিজবুল্লাহ অথবা ইরান, তারা কেউ কিন্তু বসে থাকবে না। তারা যে কোনো মূল্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করবে। আর এই কারণেই তিনি কাউকে বিশ্বাস করেন না, আর এই কারণেই তিনি নিজ বাসাতেও থাকেন না। তিনি সবসময় মাটির নিচে বাংকারে অবস্থান করেন। এমনকি যুদ্ধের গতিবিধি এবং বিভিন্ন নজরদারিও তিনি বাংকারে বসেই করেন। এদিকে ইসরায়েলে 24 ঘন্টায় 135টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে 130টি রকেট ও 5টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। হিজবুল্লাহ বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, উত্তরের দখলকৃত ভূখণ্ডে 130টি রকেট এবং 5টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আকরা শহরে জোরালো বিস্ফোরণ শোনা গেছে। এতে অন্তত 6 জন আহত হয়েছে এবং 3 জন নিহত হয়েছে। অর্থাৎ হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েলের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের হাইফা বন্দর সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং ইসরায়েলের বেশিরভাগ কলকারখানা বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। এমনকি হাইফার যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু ড্রোন চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হাইফার বিদ্যুৎ কেন্দ্রটি উড়ে যায় এবং সেখানে লোডশেডিং এর সৃষ্টি হয়, ফলে পুরো শহর অন্ধকারে ঢেকে যায়। ইসরায়েলি টিভি চ্যানেল 14 জানিয়েছে, এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা শামা শহরের পূর্ব উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীর একটি মার্কোভা ট্যাঙ্ক লক্ষ্য করে গাইডেড মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে, ফলে ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায়। এছাড়াও হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে আল আব্বাস নামক স্থানে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়, যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং এতে করে ইসরায়েলি বেশ কিছু সেনা মারাও গেছে। এ পর্যন্ত ইসরায়েলের প্রায় 5টি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহর মুখপাত্র আরো জানান যে, হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রেখেছে এবং প্রতিনিয়ত, প্রতিদিন এবং প্রতি ঘন্টায় হিজবুল্লাহ ইসরায়েলের আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহ যে 5টি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ ইসরায়েলের 5টি সেনা ঘাঁটি পুড়ে ছাই হয়ে গেছে হিজবুল্লাহ আক্রমণে। ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক ভিডিও বার্তায় দেখা যায় যে, ইসরায়েলের সেনাবাহিনী সেই ক্যাম্পে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ রকেট একের পর এক আঘাত হানে সেই সেনাঘাঁটিগুলোতে। বিশেষ করে হাইফার পাশে যে ইসরায়েলি সেনাঘাঁটি রয়েছে, সেখানে সবচেয়ে বেশি হামলা করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে, এ সময়ে প্রায় শতাধিক সৈন্য ঘাঁটিতে অবস্থান করছিল এবং পুরো ঘাঁটি জুড়ে যখন হামলা হয়, তখন ইসরায়েলে কমপক্ষে 9 জন সেনা নিহত হয় এবং প্রায় 30 জন সেনা আহত হয়। এই হামলাকে আজকের দিনে সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করেছে খোদ ইসরায়েল। আর এ পর্যন্ত একসাথে এতগুলো সেনার মৃত্যু এবং এতগুলো সেনা আহত কখনোই দেখেনি ইসরায়েলি সেনাবাহিনী, আইডিএফ। ধারণা করা হচ্ছে যে, হিজবুল্লাহ আক্রমণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে ইসরায়েলি সেনারা, কারণ তারা কখনোই এত বড় হামলার শিকার হয়নি। এমনকি তাদের নিজ দেশেই যে এরকম ভাবে হামলার মুখে পড়তে হবে, তাও তারা কখনোই কল্পনা করেনি।
ফলে বর্তমানে ইসরায়েলি সেনাদের ভেতর আতঙ্ক ঢুকে গেছে। তারা সম্মুখ যুদ্ধ করতে চাইছে না, তারা যুদ্ধবিরতি চাচ্ছে, কিন্তু হিজবুল্লাহ এত সহজে তাদেরকে ছেড়ে দেবে না। হিজবুল্লাহ মুখপাত্র আরো জানান যে পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা দখলকৃত হাইফা এবং কার্মেল অঞ্চলের কয়েকটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর গাজা অঞ্চলে যুদ্ধ শুরু করে। এরপর থেকে হিজবুল্লাহ ইসরায়েলি অঞ্চলগুলোতে একের পর এক হামলা চালাতে থাকে। পাল্টা হামলা হিসেবে ইসরায়েলি বাহিনী হামলা চালায় লেবাননে এবং বর্তমানে হিজবুল্লাহ পুরোপুরি যুদ্ধে জড়িয়ে গেছে। এখন আর পিছু হটার সময় নেই। যে কোনো মূল্যে তারা স্বাধীন ফিলিস্তিন গঠন করতে চায় এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিতে চায়। আর এ কারণে পুরো দমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কিন্তু মোটেও হামাসের মতো ছোটখাটো কোনো বাহিনী নয়। হিজবুল্লাহর হাতেই প্রায় 1.5 লাখ সৈন্য রয়েছে এবং তাদের মিসাইল ভান্ডার এত বেশি যে আগামী 12 বছরও যদি ইসরায়েলের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়, তারপরও হিজবুল্লাহ যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং তাদের অস্ত্রের কারখানা, এমনকি তাদের মিসাইলের মজুদ সবকিছু মাটির নিচে। তাই ইসরায়েলের সেনাবাহিনীর ক্ষমতাও নেই হিজবুল্লাহকে হারানো। এখন দেখার বিষয় সামনে কি ঘটে। এবার একটু রাশিয়া ইউক্রেন প্রসঙ্গে আসি। রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিয়েছে বাইডেন। যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। প্রায় 3 বছর ধরে এই যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি বাইডেন, কিন্তু নিজের ক্ষমতায় শেষ সময়ে এসে তিনি এই অনুমতি দিলেন। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ভেতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালাতে হবে। তবে হোয়াইট হাউসে এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এ অনুমতি চাইছিলেন, যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে চালাতে পারে তারা। অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের 2 মাস পূর্বে ইউক্রেনকে সে অনুমতি দিলেন বাইডেন প্রশাসন। এদিকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সীমান্তে সেনা মোতায়েন করেছে রাশিয়া। এরপরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ অনুমতি দেওয়া হলো। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রথম হামলায় ব্যবহার হতে পারে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS রকেট, যেটি 306 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত আনতে পারে। তবে রাশিয়ার ভেতরে হামলা চালালে যুদ্ধের গতিবেগ বদলে যাবে এমন আশা করেন না সাধারণ মার্কিনীরা। কিন্তু যেহেতু এখন যুদ্ধবিরতির একটি আলোচনা চলছে, তাই কিছুটা শক্ত অবস্থানে থেকে যেন ইউক্রেনের আলোচনার টেবিল যেতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্রে এই অনুমতি দিয়েছে বলে ধারণা করা যাচ্ছে। অর্থাৎ রাশিয়ার হাতে যেন ভালো মতো আরো বাস খেতে পারে ইউক্রেন, সে ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে জো বাইডেন সরকার। যদি রাশিয়ার ভেতরে, অর্থাৎ রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতরে ইউক্রেন মার্কিন মিসাইল দ্বারা আক্রমণ করে, তাহলে এটি হবে ইউক্রেনের সবচেয়ে বড় বোকামি, কারণ রাশিয়ার হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু বোমা। রাশিয়া যদি ভুল করেও একটি পরমাণু বোমা ইউক্রেনে নিক্ষেপ করে, তাহলে ইউক্রেনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই এখন দেখার বিষয় যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কি করে। তিনি তো একজন গর্দভ এবং গাধা, তা আবারও প্রমাণ হয়ে গেল। তিনি কিভাবে রাশিয়ার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, সেটাই তো হাস্যকর বিষয়। এখন আবার আমেরিকার মিসাইল দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে চায় ইউক্রেন। আসলে বাংলা একটা প্রবাদ আছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার আগে। ইউক্রেনের পাখা গজিয়েছে। জেলেনস্কি যে কোনো সময় মারা পড়তে পারে রাশিয়ার মিসাইল হামলায়। এখন দেখার বিষয় যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কি পাল্টা পদক্ষেপ নেয়। আশা করি তার পাল্টা পদক্ষেপ অনেক বেশি শক্তিশালী হবে। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।